বিনিয়োগ সম্মেলনে নারায়ণগঞ্জে জাপানি ইকোনমিক জোনের প্রতিনিধি দল 10,000 বর্গ মিটারের প্লট কিনল সুইডিশ কোম্পানি। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজও বিক্ষোভে উত্তাল সারা দেশ। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের সমাবেশ। খুলনায় কেএফসি বাটা শোরুমে ভাঙচুর ঘটনায় আটক 31, গাজীপুরে পুলিশের জালে 4 জন। সারা দেশে আটক 49, জানিয়েছে প্রেস উইং। বিশ্ব নিন্দা উপেক্ষা করে গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা, আরও 60 ফিলিস্তিনির প্রাণহানি। আবারও গাজা খালি করার কথা বললেন ট্রাম্প। হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুলিন আফরোজ গ্রেপ্তার, যে কোনো সময় তোলা হবে আদালতে। গেল সপ্তাহে দেশে ডেঙ্গু আক্রান্ত শতাধিক মানুষ, এবার ঢাকার বাইরে প্রকোপ বাড়ার শঙ্কা। পর্যাপ্ত প্রস্তুতি নেই স্বাস্থ্য বিভাগে। এবং বিদ্রোহ শেষে ফিরলেন নারী ফুটবলাররা। কোচ বাটলারের অধীনেই কৃষ্ণা সানজিদাদের অনুশীলন। অবসান হল 68 দিনের বিদ্রোহের। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের 2500-এ বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে এসেছেন 36 বিনিয়োগকারী। এরই মধ্যে একটি প্লট কেনার চুক্তি করেছে সুইডিশ কোম্পানি নিডন। বিনিয়োগকারীদের মধ্যে চায়না থেকে 10 জন, জাপান, সৌদি আরব ও আরব আমিরাত থেকে 3 জন করে, যুক্তরাষ্ট্রের 8 জন, ভারতের 1 জন এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন 8 জন। তাদের কাছে ইকোনমিক জোনের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজকরা। শুরুতেই বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের সুইডিশ কোম্পানি নিলর্ন 10,000 বর্গ কিলোমিটারের একটি প্লট নেন। এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়। এর মধ্য দিয়ে সুইডিশ এই কোম্পানির সাথে বাংলাদেশের বিনিয়োগের শুভ সূচনা হয়েছে বলে জানান আয়োজকরা। গাজায় বর্বরতার প্রতিবাদে সারা দেশে আজও বিক্ষোভ কর্মসূচি পালন করবে ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তারণ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে কর্মসূচি পালিত হচ্ছে তার কি অবস্থা দেখতে পাচ্ছেন, কি বলছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা, বিস্তারিত জানাবেন। ফিলিস্তিনের যে আগ্রাসনের যে এখন এই মুহূর্তে যেটি সবচেয়ে বেশি বিশ্বব্যাপী যে ব্যাপারটি চলছে সেটি হচ্ছে প্যালেস্তাইনকে বা ফিলিস্তিনকে ফ্রি করা বা মুক্ত করার যে দাবি, সেই দাবির সাথে সংহতি প্রকাশ করে কিন্তু গতকালও বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছে এবং তারই সূত্র ধরে কিন্তু আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু ছাত্র দলের কর্মকর্তা বা নেতাবৃন্দরা কিন্তু আজকে হচ্ছে এখানে বিক্ষোভ সমাবেশ করছেন এবং রাজু ভাস্কর্যের সামনে এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ করছেন। তারা সকাল থেকে 10টা থেকে তাদের এই প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে এবং ধীরে ধীরে এখানে ছাত্র দলের নেতাকর্মীরা থেকে শুরু করে সবাই এখানে আসতে শুরু করেছেন এবং বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন এবং তাদের সবারই একটাই দাবি, প্যালেস্তাইনকে বা ফিলিস্তিন যেন মুক্ত হয় এবং ফিলিস্তিনে যে বর্বরতা চলছে, ইসরায়েল যে নির্মমতা চালাচ্ছে, সেই নির্মমতার প্রতিবাদে কিন্তু আজকে এখানে সবাই একত্রিত হয়েছেন এবং এখানে ধীরে ধীরে সবাই আসা শুরু করেছেন এবং সকাল থেকে দেখেছি যে সবাই এখানে এসেছে এবং সবাই স্লোগান দিচ্ছে। স্লোগানে তারা বলছেন ফিলিস্তিনকে মুক্ত করার যে দাবি, সেই দাবিটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং সকাল থেকে এখানে ছিলেন সবাই, এখনও এখানে কিন্তু অনেক
অনেক নেতাকর্মীরা এসেছেন এবং সবাই এসেছেন এখানে গাজার যে বর্বরতা চলছে, আল আকসার যে বর্বরতা চলছে সেই বর্বরতার প্রতিবাদে কিন্তু তারা এখানে আছেন এবং এখানে সমাবেশ করছেন। আমরা যদি একটু একজনের সাথে কথা বলি, ভাইয়া আপনাদের আজকে দাবিটা জি বুঝি নাই। ও আমরা আপনারা জানেন যে গাজার যে বর্বরতা, ইসরায়েল কর্তৃক গাজার যে বর্বরতা চলছে সেই বর্বরতার প্রতিবাদে আমরা বিশ্ব মুসলিম সম্প্রদায় এবং মুসলমানের বাহিরেও যারা আমরা আছি তারা সবাই মিলে একত্রিত হয়েছে এবং প্রতিবাদ জানাচ্ছি। কারণ আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ, বহু বছর যাবৎ গাজায় যে হত্যাযজ্ঞ চলছে, আমরা যারা মানবিক মানুষ আছি, মানুষ যারা, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। যেমনটা বলছিলেন যে আসলে এই প্রতিবাদী মুখ্য সমাবেশ কিন্তু পুরো বিশ্বব্যাপী চলছে এবং তারই সূত্র ধরে কিন্তু আজকে রাজু ভাস্কর্যের সামনেও বাংলাদেশ ছাত্রদলের সবাই এখানে এসেছে, বিএনপি ছাত্রদলের সবাই এখানে এসেছে এবং তারা এখানে স্লোগান দিচ্ছে, বিক্ষোভ সমাবেশ করছেন। এই সমাবেশ এখন শুরু তো হয়েছে এবং এটা চলবে বিকেল পর্যন্ত তারা বলছেন। তো এই ছিল আমার কাছে রাজু ভাস্কর্য থেকে সর্বশেষ। তারুণ্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকায় বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুনছিলাম গাজায় বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে ছাত্রদল কর্মীরা। ময়মনসিংহে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে আনন্দমোহন সরকারি কলেজের সামনে মুখে কালো কাপড় বেঁধে ঘণ্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করে ছাত্রদল। ঘোষণা দেয় ইসরায়েলি পণ্য বয়কটের। পরে একটি বিক্ষোভ নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ করে নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা ফ্রি প্যালেস্টাইন, স্টপ কিলিং অফ গাজা সহ নানা স্লোগান লেখা প্লেকার্ড, ব্যানার প্রদর্শন করে। এই সময় গণহত্যা বন্ধে জাতিসংঘ সহ অন্যান্য মানবাধিকার প্রতিষ্ঠানকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। আজকে বিএম কলেজ ছাত্রদল এখানে দাঁড়িয়েছে। আমরা আজকে মানববন্ধন থেকে আমরা অবস্থান কর্মসূচি থেকে স্পষ্ট করতে চাই, অবিলম্বে জাতিসংঘ সহ বিশ্ব বিবেককে আমরা তাদেরকে জাগ্রত হতে আহ্বান জানাচ্ছি এবং হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। নয়তো আমরা সারা বাংলাদেশে ইসরায়েলি পণ্য এবং আমরা আজকে এখান থেকে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়েছি। কুষ্টিয়া ও ময়মনসিংহে চলছে গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস ও ইলিয়াস আহমেদ। শুরুতে যাচ্ছি কুষ্টিয়ায় তিতাসের কাছে। তিতাস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তিতাস, যেমনটি বলছিলাম, গাজার গণহত্যার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। প্রতিবাদ কর্মসূচিতে মানুষের সমাগম কেমন দেখছেন, কি বলছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা? স্নেহা, ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনি নিরীহ জনগণের উপরে নির্বিকারে যে ইসরায়েলি বাহিনীর যে অত্যাচার, হামলা এবং নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু কুষ্টিয়া জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। অর্থাৎ সকাল 11টায় কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়ে কুষ্টিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কিন্তু এখন 6 রাস্তার মোড়ে অবস্থান করছে বিক্ষোভ কর্মসূচিটা। এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছে তারা ছাত্রদলের নেতাকর্মীর পাশাপাশি কিন্তু সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু অংশগ্রহণ করেছে। এখান থেকে কিন্তু তাদের একটাই দাবি যে ইসরায়েলি যে বাহিনী যে নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে ফিলিস্তিনের গাজায় নিরীহ মা বোনদের উপরে, নিরীহ শিশুদের উপরে, নারীদের উপরে এবং প্রতিদিন যে শত শত মানুষ মারা যাচ্ছে, এর প্রতিবাদে কিন্তু ছাত্রদল এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এখান থেকে তারা বলছে যে যদি এই আগ্রাসন বন্ধ না করা যায় তবে কিন্তু ফিলিস্তিনি যে রাষ্ট্র সেটি কিন্তু বিশ্বের বুক থেকে মুছে যাবে। তাই তারা বলছে বিশ্বের যে বড় বড় মুসলিম প্রধান দেশ রয়েছে, ক্ষমতাধর যে দেশগুলো রয়েছে, তারা যেন এগিয়ে আসে এবং ইসরায়েলের এই আগ্রাসনকে বন্ধ করে। এখান থেকে যারা এইখানে অংশগ্রহণ করেছে তারা বিক্ষোভকারীরা বলছে যে তারা আজকে থেকে এখান থেকে ইসরায়েলি যে পণ্য আছে সেগুলো তারা বয়কট করবে এবং বাংলাদেশে যেন কোনোভাবে ইসরায়েলি পণ্য ঢুকতে না পারে তার জন্য কিন্তু তারা সরকারের কাছে আবেদন জানাচ্ছে। আমার সাথে একজন বিক্ষোভকারী রয়েছে, শিক্ষার্থী, আমি কথা বলতে চাই। আসলে কি কারণে এই আজকের এই বিক্ষোভ এবং এখান থেকে তোমরা কি মেসেজ দিতে চাচ্ছ? ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্র সংসদের নির্দেশক্রমে আজকে আমরা কুষ্টিয়া জেলা ছাত্রদলের নির্দেশে আমরা আজকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে নেমেছি। আপনারা জানেন বিগত দিন থেকে ইসরায়েলে যে বর্বরতা চালাচ্ছে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে, নির্বিচারে হত্যা করে চালিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত মানুষকে হত্যা করতেছে।
এটাকে থামানোর জন্য, বন্ধ করার জন্য এবং মুসলিম বিশ্বে যারা নেতা আছে তাদের ঘুম ভাঙানোর জন্য আমরা মূলত আজকে এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি। আমরা তো কুষ্টিয়া থেকে বাংলাদেশ থেকে ফিলিস্তিনে যেতে আমাদের প্রবলেম, ভিসা পাসপোর্টের অনেক ঘাটতি আছে। আমরা দেশের সরকারের কাছে এবং যারা বিশ্বের মুসলিম নেতা আছে তারা যদি যেতে ভয় পায় আমাদেরকে পাঠান, আমরা আমাদের বুকে তাজা রক্ত দিয়ে ফিলিস্তিনিদের পাশে থেকে ফিলিস্তিনিদের রক্ষা করবো ইনশাআল্লাহ। যেমনটি শুনছিলেন, আসলে এই যে এখানে যারা বক্তা আছে তারা কিন্তু দাবি জানাচ্ছে যে যত দ্রুত সম্ভব যারা বিশ্বের ক্ষমতাধর দেশগুলো রয়েছে তারা যেন এগিয়ে আসে এবং এই ইসরায়েলের যে নৃশংসতা এটা যেন দ্রুত সময়ের মধ্যে বন্ধ হয়। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি ময়মনসিংহের বিক্ষোভের সর্বশেষ তথ্য জানাবেন সহকর্মী ইলিয়াস। গণহত্যার প্রতিবাদে মিছিলে মিছিলে উত্তাল বিভাগীয় নগরী ময়মনসিংহ। অর্থাৎ আজকে সকাল থেকে আমরা দেখেছি আনন্দমোহন সরকারি কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের উদ্যোগে কিন্তু আজকে বিক্ষোভ অবস্থান কর্মসূচি শেষে কিন্তু নগরীতে মিছিল অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ ছাত্রদলের নেতৃবৃন্দ নিন্দা প্রতিবাদ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক কিন্তু প্রদক্ষিণ করেছে এবং ছাত্রদলের নেতৃবৃন্দরা বলছেন যে এই হামলা যদি অচিরেই বন্ধ না করা হয় তাহলে তারা দেশব্যাপী কিন্তু আরো কঠোর আন্দোলন গড়ে তুলবেন, সেই বিষয়টি বলছিলেন। আমরা যদি আনন্দমোহন কলেজ শাখা ছাত্রদলের একজন নেতার সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই আপনারা আজকে কি কর্মসূচি পালন করছেন? আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনে যে নির্মমতম হত্যাযজ্ঞ চলছে তার প্রতিবাদে আমরা আনন্দমোহন কলেজ ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে এই হামলা এবং অত্যাচার বন্ধের জোর আহ্বান জানাচ্ছি। এবং ইতিমধ্যে আমরা প্রোগ্রামে শেষ পর্যায়ে এতক্ষণ প্রোগ্রামের মাঝে আমরা ইসরায়েলের বিভিন্ন পণ্য বয়কট এবং ইসরায়েলের বিভিন্ন বয়কটের কথা দাবি তুলেছি এবং অনতিবিলম্বে এই আগ্রাসন অত্যাচার বন্ধের জোর দাবি জানাচ্ছি। তারা কিন্তু ইসরায়েলি যে পণ্য রয়েছে সেই পণ্যের কিন্তু বয়কটের ডাক দিয়েছেন এবং তারা বিক্ষোভ কর্মসূচি শেষে কিন্তু টাউন হল প্রাঙ্গণে তারা অবস্থান কর্মসূচি করছেন। অর্থাৎ তাদের দাবি হচ্ছে যে গাজায় নৃশংস হামলা প্রতিনিয়ত হচ্ছে, সেই হামলা কিন্তু অচিরেই বন্ধের দাবি তারা জানিয়েছেন। অন্যথায় কিন্তু তারা আরো কঠোর আন্দোলনের দিকে ধাবিত হবেন, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। আমরা দেখেছি মিছিলে শুধু ছাত্রদল নেতৃবৃন্দ নয়, সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং তাদের যে কর্মসূচিতে সেটি কিন্তু উত্তাল হয়ে উঠেছে ময়মনসিংহ। জানতে চাই আপনাদের কর্মসূচি আরো চলবে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনি অবগত আছেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইতিহাসের নির্মমতম এবং বর্বরতম ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে যে নৃশংস হত্যাকাণ্ড পরিচালিত হচ্ছে তার প্রতিবাদে এবং নিন্দা জানিয়ে আমরা আনন্দমোহন কলেজ ছাত্রদল প্রতিবাদ মিছিল করেছি এবং কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচি সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে পালন করেছি। আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা এটি বার্তা দিতে চাই যে যদি অচিরেই ফিলিস্তিনে যে নির্মমতম হত্যাকাণ্ড এবং আগ্রাসন পরিচালিত হচ্ছে তা বন্ধ না হয় তাহলে বাংলাদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল ছাত্রদেরকে সাথে নিয়ে সারা বিশ্বের শিক্ষার্থীদেরকে জানান দিতে চাই যে ইসরায়েলের বিরুদ্ধে যেন বিশ্ব আন্দোলন গড়ে ওঠা যায় এবং বিশ্ব বিবেককে আমরা আহ্বান জানাতে চাই যে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করে যদি ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের এই হত্যাকাণ্ড বন্ধের জন্য ব্যবস্থা কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে আনন্দমোহন কলেজ ছাত্রদল কেন্দ্র ঘোষিত কর্মসূচির পাশাপাশি কঠোরতম কর্মসূচি গ্রহণ করবে এবং তাদেরকে বাধ্য করবে। ধন্যবাদ। তারা কিন্তু বলছিলেন যে যদি এই গাজায় নৃশংস হামলা যে হচ্ছে প্রতিনিয়ত সেই হামলা যদি অচিরেই বন্ধ না করা হয় তাহলে কিন্তু তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবং সারা বিশ্বব্যাপী সেই আন্দোলনের অংশীদার হবেন, সেই দাবি কিন্তু ছাত্রদলের নেতৃবৃন্দরা রাখছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। তিতাস এবং ইলিয়াস, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম কুষ্টিয়া ময়মনসিংহে গাজার গণহত্যা প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির সর্বশেষ খবরাখবর। ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা জানিয়ে কর্মসূচির জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
বাংলাদেশিদের মহত্ব ও মানবতা স্মরণীয় হয়ে থাকবে বলে সোমবার এক বার্তায় কথা জানান ফিলিস্তিনের রাষ্ট্রদূত। ফিলিস্তিন এবং তার জনগণের প্রতি সংহতি ও সমর্থনে ঢাকায় যে আন্দোলন ও বিক্ষোভ হয়েছে তা পর্যবেক্ষণ করেন তিনি। তার মতে এই সংহতির মাধ্যমে নিরস্ত্র শিশু ও নারীদের উপর বর্ণবাদী ইসরায়েলি দখলদারিত্বের নিন্দা জানিয়েছে বাংলাদেশের মানুষ। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের সময় কেএফসি ও বাটার শোরুমে হামলা ভাঙচুর হয়েছে। এসব ঘটনায় কমপক্ষে 49 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে খুলনায় আটক করা হয় 31 জনকে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানিয়েছেন। মাকসুদার মিতির রিপোর্ট। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় গাজীপুরের বোর্ড বাজারে বাটা শোরুম হামলা ও ভাঙচুরের ঘটনায় 4 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এদিকে খুলনায় কেএফসি ও বাটা শোরুম লুটপাটের ঘটনায় 31 জনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভের সময় দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় 2টি মামলা দায়ের সহ জড়িত কমপক্ষে 49 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সকালে এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। বলেন, সোমবার বেশ কয়েকটি শহরে গাজার সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের সময় সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। আটককৃতদের মধ্যে খুলনা 31 জন। বাটা শোরুমে এই ইসের নাম করে আগ্রাসনের প্রতিবাদে একটা প্রতিবাদ মিছিলের নাম করে দেশকে অস্থিতিশীল করার মানুষে কতিপয় দুষ্কৃতিকারী হামলা চালায়। পরবর্তীতে এই খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং গাছা থানার টিম খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতিকারীদেরকে ঘটনাস্থল থেকে ছত্রভঙ্গ করে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 4 জনকে গ্রেফতার করেছে। লুটপাট ও ভাঙচুরে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনাও করছে আইন শৃঙ্খলা বাহিনী। শান্তি ও স্থিতিশীলতা নষ্টকারীদের জবাবদিহিতার আওতায় আনতে তদন্তে সহায়তায় তথ্য নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দর্শক, নারায়ণগঞ্জে জাপানি ইপিজেডে রয়েছেন সহকর্মী বিলাল হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। চলে যাচ্ছি বিলালের কাছে। বিলাল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বিলাল, বিনিয়োগকারীদের সামনে কোন কোন বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং সেই সাথে জানাবেন নতুন কোনো বিনিয়োগ হয়েছে কিনা বা চুক্তি স্বাক্ষরিত হয়েছে কিনা এবং বিনিয়োগকারীরা কি বলছেন? আপনাকে শুরুতে জানাতে চাই যে আজকে বিনিয়োগকারীদের মধ্যে সুইডেনিশ একটি প্রতিষ্ঠানের মধ্য থেকে আসলে বিনিয়োগ করেন এবং সেই বিনিয়োগের চুক্তি স্বাক্ষরিত হয়। এখন কিন্তু আসলে যারা এখানে বিনিয়োগকারী হচ্ছেন তারা এই নারায়ণগঞ্জের 2500 ইকোনমিক জোনের যে বিনিয়োগকারীদের নিয়ে যে সম্মেলন ছিল সেটি শেষ হয়েছে। আমরা এই মুহূর্তে সেই সম্মেলনের শেষ হয়েছে এবং যারা এখানে বিনিয়োগকারীরা এসেছিলেন তারা কিন্তু এই মাত্রই আসলে তারা রওনা হচ্ছেন। তো আমরা যেটি আসলে জানিয়ে রাখতে চাই যে নারায়ণগঞ্জের 2500 এই আজকে সকাল থেকে ঠিক বেলা 9টা থেকে এখন পর্যন্ত এই বিনিয়োগকারীদের সঙ্গে 45টি জন বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে তারা কথা বলেছেন এবং সার্বিক বিষয় নিয়ে আমরা জানবো প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিবের কাছ থেকে কি কি বিষয় আজকে এখানে প্রাধান্য দিয়ে আপনারা এই আজকের এই বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেছেন। ধন্যবাদ। আজকে 5টা দেশের প্রায় 45 জন বিনিয়োগকারী এখানে এসেছেন। তারা এই অঞ্চল স্পেশাল ইকোনমিক জোন, এটার সুযোগ সুবিধাগুলো ওনারা দেখেছেন, ওনাদেরকে ব্রিফ করা হয়েছে। এখানে এটা একটা নতুন স্পেশাল ইকোনমিক জোন 2024 সালে যাত্রা শুরু করেছে। এখানে একটা মাত্র ফ্যাক্টরি এখানে অপারেশনে এসেছে, আরো অনেকগুলো অন দ্য প্রসেসে আছে অপারেশনের। আজকে এখানেই এই অনুষ্ঠানেই একটা এমওইউ সাইন হয়েছে এবং এখানে আপনার বিনিয়োগের যে সুযোগ সুবিধাগুলো আছে প্রত্যেকটা সুযোগ সুবিধা বিনিয়োগকারীদেরকে দেখানো হয়েছে। এটা জাপানিদের কারিগরি সহায়তায় বাংলাদেশ বেজা এটা এই ইকোনমিক জোনটা তৈরি করছে এবং তাদের 1000 একরের উপর এখানে এই জোনটা, তার মধ্যে 600 একরে অলরেডি ল্যান্ড ডেভেলপ হয়েছে এবং আরো 400 একরে ল্যান্ড ডেভেলপমেন্টের কাজটা চলছে।
প্রায় 20টার মতো কোম্পানির সাথে এর মধ্যে কিন্তু নেগোসিয়েশন চলছে এখানে ফ্যাক্টরি স্থাপনের জন্য। আমরা আশা করছি যে এখানে এই ইকোনমিক জোনটা যদি পরিপূর্ণভাবে অপারেশনে যাওয়া যায় তাহলে এখানে 1 লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সেটাই বিনিয়োগকারীদেরকে আজকে বোঝানো হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ। জানাচ্ছিলেন যে এই 2,500-এর যে ইকোনমিক জোন রয়েছে সেখানে বিনিয়োগকারীরা যদি তাদের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলে তাহলে সব মিলে 1 লাখের অধিক মানুষের যে কর্মসংস্থান সেটি কিন্তু এখানে হবে। একটু জানিয়ে রাখতে চাই 10,000 স্কোয়ার ফিটের একটি প্রতিষ্ঠান এখানে গড়ে তোলার জন্য, অর্থাৎ গার্মেন্টস অ্যাক্সেসরিজ তৈরির একটি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আজকে কিন্তু সুইডেনিশ একটি প্রতিষ্ঠানের সঙ্গে, নিডলট নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে আজকে কিন্তু এই অর্থনৈতিক ইকোনমিক জোনের যে চুক্তি সেটি স্বাক্ষরিত হয়েছে এবং আরো যারা রয়েছে তারাও কিন্তু এই যারা বিনিয়োগ করতে এখানে এসেছেন এবং তারাও এই প্রতিষ্ঠানগুলোর সার্বিক বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করছেন। যারা আয়োজক তারা ধারণা করছেন যে আরো যেসব দেশ থেকে বিনিয়োগকারী এসেছেন তারাও পর্যায়ক্রমে চুক্তি স্বাক্ষরিত করবেন এবং নারায়ণগঞ্জের এই 2,500-এর অর্থনৈতিক অঞ্চলকে তারা কিন্তু আসলে বিনিয়োগকারীরা তারা তাদের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার জন্য এখানে সার্বিক বিষয় সেই বিষয়ে আলোচনা করবে। বিলাল, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলাম নারায়ণগঞ্জে জাপান ইপিজেডে বিনিয়োগকারীদের পরিদর্শন শেষে সর্বশেষ খবরাখবর। বৈষম্য বিরোধী আন্দোলনের এক ছাত্রকে হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সোমবার রাতে উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলেও জানায় পুলিশ। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। 2022 সালে 116 জন আলেমের তালিকাকারী তথাকথিত মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে করা গণকমিশনের সদস্য সচিব ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সোমবার রাত 10:30টার দিকে উত্তরা 3 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে উত্তরায় আব্দুল জব্বার নামের এক ছাত্রকে হত্যা চেষ্টা মামলায় তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয় বলে জানান উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম। তার বিরুদ্ধে আমাদের পশ্চিম থানায় একটি মামলা রয়েছে, হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা। নীলফামারীতে আমাদের যতটুকু শুনেছি সেখানেও আরও তার বিরুদ্ধে মামলা রয়েছে। তুরিন আফরোজের মোবাইল ফোন ও ল্যাপটপে সরকার বিরোধী পরিকল্পনার প্রমাণ মিলেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। অপারেশনকালীন তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি। দেখে আমাদের তার মোবাইলে, তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। আগামীকাল আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। 2018 সালে 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় এক আসামির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে 2019 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অব্যাহতি দেয়া হয়। 2013 সালের ফেব্রুয়ারি মাসে তুরিন আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিযুক্ত করেন আওয়ামী লীগ সরকার। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিবিদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং গোলাম আজমের বিরুদ্ধে মামলা পরিচালনা করেন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের এক ছাত্রকে হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এই মুহূর্তে নিম্ন আদালতে আছেন সহকর্মী নাহিদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নাহিদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নাহিদ, তুরিন আফরোজকে কখন নাগাদ আদালতে তোলা হতে পারে, কি অবস্থা দেখছেন সেখানে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ স্নেহা। যেমনটি আপনি বলছেন, এই মুহূর্তে আমি আছি সিএমএম আদালত প্রাঙ্গণে। আপনি জানেন যে গত রাতে আন্তর্জাতিক প্রসিকিউশন ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে কিন্তু উত্তরা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তো তার বিরুদ্ধে যে অভিযোগ যে জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনে এক গুলিবিদ্ধ আহতকে হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজকে তাকে কিন্তু আদালত প্রাঙ্গণে তোলা হবে। তো এখনও পর্যন্ত কিন্তু তাকে আদালতে আনা হয়নি। তো আমরা এই বিষয়ে সার্বিকভাবে জানতে তার আইনজীবী মুর্শেদ হোসেন শাহিনের সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনি ওনাকে কখন নাগাদ আনা হতে পারে বা আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে? আপনারা জানেন যে ব্যারিস্টার তুরিন আফরোজকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা ইতিমধ্যে জেনেছি ওনার বিরুদ্ধে একটা হত্যা প্রচেষ্টা মামলা দেওয়া হয়েছে এবং ওনাকে 2টার ভিতরে এই বিজ্ঞ আদালতে আনা হবে এবং বিজ্ঞ আদালতে উঠানো হবে। পরবর্তীতে আমরা জানতে পারবো যে ওনাকে রিমান্ড চাওয়া হবে কি হবে না এবং আদালতে তোলা হবে
এবং আদালতে আমরা সেই ব্যাপারে আইনের আপনার ফরওয়ার্ডিং দেখে আমরা আইনগত ব্যবস্থা নিব এবং আইন প্রয়োজনীয় ব্যবস্থা নিব। তবে আমরা আশা করি যে ওনাকে যে মামলায় সম্পৃক্ত করা হয়েছে এই সম্পৃক্ততা অন্য উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক কারণেই করা হয়েছে। আপনারা জানেন ওনার যে ইতিমধ্যে উনি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অত্যন্ত দক্ষতা মেধার সাথে উনি দায়িত্ব পালন করেছিলেন, সেই কারণে সম্ভবত ওনাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ওনাকে হত্যা প্রচেষ্টা মামলা দেওয়া হয়েছে, কিন্তু ভবিষ্যতে আরও ওনাকে কয়েকটা মামলায় সম্পৃক্ত করা হতে পারে। তবে আজকে ওনাকে 2টার ভিতরে যেহেতু নিয়ে আসবে এবং সংশ্লিষ্ট আদালতে উঠানো হবে এবং সেখানে শুনানি হবে এবং আমরা শুনানিতে সেখানে ওনার পক্ষে আমরা আইনজীবী হিসাবে আমরা ওনার বক্তব্য করব। যেমনটি তিনি বলছেন যে কিছুক্ষণ পরই হয়তো ওনাকে আনা হবে, আনার পরে মহান মাননীয় আদালত যে রায় দিবে বা যতদিনের শুনানি দিবে সে নিয়ে হয়তো বা বিস্তারিত ব্রিফ করলে আমরা আরও এই বিষয় নিয়ে বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে সব শেষ। নাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিম্ন আদালত থেকে শুনছিলাম ব্যারিস্টার তুহিন আফরোজকে গ্রেফতারের সর্বশেষ খবরাখবর। প্রবাসীদের ভোটিং এর আওতায় আনতে একটি কার্যকরী উপায় খুঁজছে নির্বাচন কমিশন। এই ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে এক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলে আশাবাদ জানান CEC। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিচ্ছেন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায়। জুলাই আগস্ট গণহত্যার মামলায় চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী ও চট্টগ্রামের যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের হাজির করা হয়। এর আগে 16 ফেব্রুয়ারি চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে জুলাই আগস্টে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি অগ্রগতি প্রতিবেদন দাখিলে 8 এপ্রিল দিন ধার্য করেন। এছাড়া এই মামলার আরেক আসামি চট্টগ্রামের যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজ অন্য মামলায় গ্রেফতার ছিলেন, তাকেও আজ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত 25 মার্চ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম হত্যার ঘটনায় করা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের সাবেক সিটি মেয়র আজমর নাসির, রেজাউল সহ 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন বিশেষ ট্রাইব্যুনাল। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে যারা বিক্ষোভ করেছে তাদের মধ্যে কিছু দুষ্কৃতিকারী হামলা ভাঙচুর চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, তারা মানবতাকে কলঙ্কিত করেছে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনের গাজা ও রাফা ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশে উপস্থিত হয়ে এসব কথা বলেন। জাতিসংঘের স্বাক্ষরকারী দেশ হিসেবে যে কোনো মানবতা বিরোধীদের বিপক্ষে থাকবে বাংলাদেশ বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান শামসুজ্জামান দুদু। গাজায় গণহত্যার প্রতিবাদে রাজশাহী 0 পয়েন্টে চলছে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ। সেখানে আছেন সহকর্মী কাজী শাহেদ, যুক্ত হচ্ছেন সরাসরি। শাহেদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শাহেদ, এই যে বিক্ষোভ কর্মসূচির পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা কিংবা এই বিক্ষোভের অংশগ্রহণকারীরা?
ধন্যবাদ স্নেহা। রাজশাহী সাহেবাদের 0 পয়েন্টে ছাত্রদলের যে কর্মসূচি সেটি 10:30টায় শুরু হয়েছে। মুখে কালো কাপড় বেঁধে যে প্রতিবাদ কর্মসূচি, গাজায় যে ইসরায়েলি বর্বরতা তার প্রতিবাদে যে কর্মসূচি সেটি চলছে এবং এটি 10:30টা থেকে শুরু হয়েছে এবং দুপুর 1টা পর্যন্ত চলবে। ছাত্রদলের পক্ষ থেকে এমনটি ঘোষণা করা হয়েছে এবং আজকের যে কর্মসূচি এটি তাদের কেন্দ্রীয় কর্মসূচি। ছাত্রদলের যে বিভিন্ন ইউনিট আছে, রাজশাহী মহানগর, রাজশাহী বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, সব শাখার ছাত্র দলের নেতৃবৃন্দ এই সমাবেশে অংশ নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে প্যালেস্টাইনের উপরে যে বর্বরতার যে গণহত্যা চালানো হয়েছে তার জন্য বিশ্ব মুসলমানরা যে কঠোর প্রতিবাদ গড়ে তুলবেন এই আহ্বান তারা এখান থেকে জানিয়েছেন এবং তাদের এই যে কর্মসূচি এটি ধারাবাহিকভাবে তারা চালাতে থাকবেন। মূলত বলা যায় যে ইসরায়েলি যে বর্বরতা এবং গণহত্যা শুরু করেছে গাজায় তারই প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সাহেববাজার 0 পয়েন্টে তীব্র গরমেও তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা অবস্থান নিয়েছেন এবং এই অবস্থান কর্মসূচিতে তারা এখানে কাজ করছেন। সেটি হচ্ছে যে এখানে যেটি বলছে যে ইসরায়েলি যে প্রোডাক্টগুলি আছে পণ্য সেটি বয়কটের আহ্বান জানিয়েছেন। এখান থেকে তারা বলছেন যে ইসরায়েলি যে পণ্যগুলি বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিক্রি হয় সেগুলো যেন বাংলাদেশের মানুষরা বয়কট করেন সেটি তারা আহ্বান জানাচ্ছেন। এখান থেকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাচ্ছেন। এছাড়া গাজাকে নিরাপদে দেওয়ার জন্য, গাজাকে সেভ করার জন্য বিশ্ববাসীর প্রতি, জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদলের নেতৃবৃন্দ এবং এখন ছাত্রদলের নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে এখানে বক্তব্য রাখছেন। তারা তাদের এই কর্মসূচি থেকে আহ্বান জানাচ্ছেন যে বলা যায় বিশ্বের যে গাজার যে অবস্থা এবং বিশ্ববাসী এখনো যে নিশ্চুপ তার জন্য তারা নিন্দা জানাচ্ছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই যে ইসরায়েলিদের উপরে একটি চাপ প্রয়োগ করার জন্য সরকার পদক্ষেপ নেবে বিশ্ব জাতিসংঘের মাধ্যমে তেমনটি আহ্বান এখান থেকে জানানো হয়েছে এবং ছাত্রদলের নেতৃবৃন্দ যেটি বলছেন যে এই অবস্থা যে গাজাকে যে নিঃস্ব করে দেওয়ার বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার যে ষড়যন্ত্র করছে ইসরায়েলি বাহিনী সেটির এখনই রুখে দাঁড়াতে হবে। অন্যথায় এই বিশ্বের মুসলমানরা এক হয়ে যাতে এর প্রতিবাদ গড়ে তোলেন এবং এর বিরুদ্ধে অবস্থান নেন সেই দৃঢ়তা এখান থেকে ব্যক্ত করেছেন। আমরা ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে একটু কথা বলার জন্য চেষ্টা করব। এখানে যারা ছাত্রদলের নেতৃবৃন্দরা আছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। আমরা আপনাদের এই কর্মসূচি কতক্ষণ চলবে, আপনারা এই কর্মসূচি থেকে কি আহ্বান জানাচ্ছেন একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। আমরা রাজশাহী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মহানগর এবং রাজশাহী মহানগর অধীনস্থ সকল ইউনিট মিলে আমরা দেখেছি যে ইসরায়েল সন্ত্রাসী বাহিনীর কর্তৃক যে গাজায় যে গণহত্যা চলছে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে একটা শিশু বাচ্চার কান্না পাচ্ছি, মসজিদে আজান দেওয়ার সময় হামলা হচ্ছে, নানাবিধ হত্যাকাণ্ড চলছে। আমাদের মুসলিম উম্মায় আমরা আজ ব্যথায় ব্যথিত। আর সেই জন্য আমরা আপামর ছাত্র সমাজ, তৈরি ছাত্র সমাজ আজকে আমরা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিয়েছি, ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছি। সাথে সাথে ইসরায়েল সংশ্লিষ্ট যতগুলো রাষ্ট্র আছে তাদের প্রতি আমাদের বিক্ষোভ, তাদের প্রতি আমাদের ক্ষোভ। কেন আজ আমরা আমাদের বিশ্ব নেতারা, আমাদের আরব নেতারা আছে নীরব, তারা একটা গোষ্ঠীকে কেন বিশেষ সুবিধা দিচ্ছে? আজকে আমাদের মুসলিম ভাইরা কোথায়? আমরা সেসব মুসলিম ভাইদের প্রতি আহ্বান রাখছি। আমরা মুসলিম ভ্রাতৃত্ব। আমরা কথা বলছিলাম ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে, তারা যেটি বলছিলেন যে ইসরায়েলি পণ্য বয়কট, পাশাপাশি ইসরায়েলকে বয়কট করার একটি আহ্বান তারা জানিয়েছেন। তো এই ছিল স্নেহা রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী 0 পয়েন্ট থেকে শুনছিলাম গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের সর্বশেষ খবরাখবর। চলতি মাসের প্রথম 7 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 106 জন। এর মধ্যে বরিশালেই 57 জন। গেল কয়েক বছর ঢাকার 2 সিটি কর্পোরেশনে ডেঙ্গুর প্রকোপ বেশি থাকলেও এবার ঢাকার বাইরে সংক্রমণ কয়েক গুণ বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তবে এই বিষয়ে কোনো প্রস্তুতি নেই স্বাস্থ্য বিভাগের, এমনকি নিয়মিত জরিপ কাজও চালায়নি সংস্থাটি। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর কয়েক পশলা স্বস্তির বৃষ্টির সঙ্গে দেখা দিয়েছে বাড়তি সংখ্যা। বৃষ্টির মৌসুম শুরুর আগে বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে 1 জনের।
গেল কয়েক বছরে এপ্রিলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কম থাকলেও চলতি বছরের পরিসংখ্যান দিচ্ছে অশনি সংকেত। ইতিমধ্যে মাসের প্রথম সপ্তাহেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 106 জন। এদিকে গেল বছরগুলোতে ডেঙ্গু রাজধানী কেন্দ্রিক হলেও এবার ঢাকার বাইরেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। চলতি মাসের 57 জনই বরিশালের। ডেঙ্গু বাড়তে শুরু করলেও দৃশ্যমান তৎপরতা নেই স্থানীয় সরকারের। কোথাও তেমন কোনো কার্যক্রম দেখছেন না বলে অভিযোগ রাজধানীর অধিকাংশ বাসিন্দাদের। এই তো 1-2 মাস আগে তো আসলে ডেলি দিত, এখন একটু আবার কম হয় আর কি। এটা একবার নিধন করতে গেলে আপনার প্রতিদিন দিতে হবে পার্ট টাইম, একটা নিয়ম করে। মশা আছে, প্রচুর মশা, কিন্তু এমনি দেই না কোনো সময় দিতে। মশা আপনার সন্ধ্যা টাইমে হলে অতিরিক্ত মশাই দিয়ে আপনি এদিকে আড়া জানা মশার জন্য স্বেচ্ছা পালানো লাগে মশা, অতিরিক্ত মশা। ডেঙ্গুর এমন বাড়বাড়ন্তে নির্বিকার স্বাস্থ্য বিভাগ প্রতি বছর বৃষ্টি মৌসুম, পূর্ব মৌসুম ও মৌসুম পরবর্তী 3টি ডেঙ্গু জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তর। এবার কোনো জরিপ করেননি তারা। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায় এবার ঢাকার চেয়ে বরিশাল ও চট্টগ্রামে ডেঙ্গুর প্রভাব বেশি। স্পেসিফিক কয়েকটি জেলার নাম বলতে পারি, সেই জেলাগুলোতে এবার এডিস মশা বাড়ছে এবং ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবেই আমি নিশ্চিত করে বলতে পারি। যেমন কক্সবাজার একটি, চিটাগাং একটি, ময়মনসিংহ, বরগুনা, বরিশাল, চাঁদপুর, এই জেলাগুলো, গাজীপুর আছে সঙ্গে। অবশ্য কয়েকদিনের মধ্যেই ক্রাশ প্রোগ্রাম শুরুর কথা বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এবার নিয়মিত মশক কর্মীর সঙ্গে 5000 ভলান্টিয়ার নিয়োগের পরিকল্পনাও আছে তাদের। আগামী 3 মাস আমরা ব্যাপক ক্যাম্পেইন করব। ইয়াংরা যাবে, মশার ওষুধওয়ালা লোক যাবে, সাথে হেলথের কর্মীরা থাকবে। এবং গতকালকে পর্যন্ত আমাদের এটা আউটসোর্সিং যারা করতো তাদের সাথে আমাদের চুক্তি শেষ হয়ে গেছে। এইবারের চুক্তিটা আমরা সেনাবাহিনীর সাথে করব, যেন এটা আরও কড়াভাবে এটা নজরদারিতে আনা যায়। তবে ডেঙ্গু নিধনে এখনই সমন্বিত পদক্ষেপ না নিলে এবার সারা দেশের পরিস্থিতি খারাপ হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জাটকা সংরক্ষণে শুরু হয়েছে 1 সপ্তাহের ইলিশ শিকারের নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা করেছে সরকার। আজ 8 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত সব ধরনের ইলিশ সংগ্রহ ও বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়াও আইন সংশোধন করে আগামী 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন বঙ্গোপসাগরের সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে জেলেদের ভিজিএফ এর চাল বিতরণের কর্মসূচি রয়েছে সরকারের। অন্তর্বর্তী সরকারের সময়কার প্রথম ঈদ পার করল নগরবাসী। আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থার অবনতিতে অনেকটা ফাঁকা ঢাকায় নিরাপত্তা নিয়ে আতঙ্কে ছিলেন নগরবাসী। তবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিশ্রুতি ছিল নগরের নিরাপত্তায়, সেই নিয়ে ব্যাপক তোড়জোড় প্রস্তুতিও ছিল তাদের। তবে বাস্তবে ঈদের ছুটিতে কতটা নিরাপদে ছিল রাজধানী, সেই চিত্রই উঠে এসেছে সহকর্মী শাহাদাত নিশাদের রিপোর্টে। ঈদের ছুটি শেষ, কর্মব্যস্ততায় ফিরেছে রাজধানী। ঈদের আগে রাজধানীবাসীর অন্যতম আতঙ্ক ছিল ছিনতাই আর ডাকাতি। ঘটেছিল প্রকাশ্যে খুনের মতো ঘটনাও। এসব ঘটনাকে ঘিরে ঈদের ফাঁকা ঢাকায় রাজধানীবাসীর কপালে ছিল শঙ্কার ভাঁজ। আর তাই ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই রোধে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ছিল বড় এক চ্যালেঞ্জ। এ নিয়ে ব্যাপক তৎপরতা থাকলেও ঈদের রাজধানীবাসীকে কতটুকু নিরাপত্তা দিতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী? চলুন ঈদের 6 দিন আগের আর 6 দিন পরের রাজধানীর অপরাধ তথ্য পর্যালোচনা করে দেখা যাক। 50টি থানা থেকে প্রাপ্ত তথ্য মতে ঈদের আগে 25 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত 6 দিনে রাজধানীতে ডাকাতির ঘটনা ঘটেছে 1টি, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 6টি, খুনের ঘটনায় 2টি, ধর্ষণের ঘটনায় 8টি ও চুরির ঘটনায় 21টি মামলা হয়েছে। অন্যদিকে ঈদের দিন থেকে পরবর্তী 6 দিনে রাজধানীতে ডাকাতির ঘটনা ঘটেছে 1টি, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 4টি, খুনের ঘটনায় 4টি, ধর্ষণের ঘটনায় 13টি ও চুরির ঘটনায় 9টি মামলা হয়েছে। এমন তথ্যে বলাই যায় ঈদের ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই রোধে অনেকটাই সফল আইনশৃঙ্খলা বাহিনী। তবে নিয়ন্ত্রণহীন ছিল ধর্ষণ ও খুনের ঘটনা। এ নিয়ে ডিএমপি জানায় এবার ঈদকে ঘিরে বাড়তি নিরাপত্তায় সজাগ ছিল আইনশৃঙ্খলা বাহিনী। পূর্ববর্তী যে কোনো সময়ের তুলনায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং ফাঁকা ঈদের সময় যে ঢাকা মহানগরী পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটতে পারে সেই জন্য আমরা যে ব্যবস্থাগুলো নিয়েছিলাম
সেগুলো যথেষ্ট কার্যকর ছিল, যার ফলশ্রুতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালো। অপরাধ দমনের দিনের চেয়েও রাতের ঢাকাকে গুরুত্ব দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান অপরাধ বিশ্লেষকরা। রাতে এই যখন অন্ধকার থাকে তখন ছিনতাইকারী কিংবা এই চাঁদাবাজি করা এগুলো এই ধরনের অপরাধীদের জন্য অপরাধ করাটা খুব সহজ হয় এবং সাধারণ মানুষ বাইরে তার জরুরি প্রয়োজনে বের হলে যখন রাস্তাঘাট অন্ধকার থাকে তখন নিশ্চয়ই তার মধ্যে একটা ভয় কাজ করে, একটা শঙ্কা কাজ করে। রাতে সড়ক বাতিগুলো সচল রাখারও পরামর্শ বিশ্লেষকদের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।